বাংলা ভূতের গল্পের কথা উঠলে এমন কিছু গল্প সামনে আসে যা শুধু ভয় দেখায় না, বরং সোচনে বাধ্য করে। শ্মশানঘাটের মরা ঠিক তেমনই এক গল্প। চলুন আজ এই অসাধারণ গল্পটা কাটাছেঁড়া করে দেখা যাক কিভাবে লেখক ধাপে ধাপে একটা ভয়ঙ্কর আতঙ্ক তৈরি করেছেন। আচ্ছা, একবার ভেবে দেখা যাক তো, কি হতে পারে যখন একজন খুনিকে নিজের হাতেই তার শিকারের লাশ পোড়াতে হয়। এই অদ্ভুত আর ভয়ঙ্কর প্রশ্নটা দিয়েই আজকের এই আলোচনা শুরু করা যাক। তো চলুন গল্পের একেবারে শুরুতে ফেরা যাক, পরিচিত হওয়া যাক গল্পের কথকের সঙ্গে আর সেই ভুতুরে পরিবেশটার সঙ্গে যেখানে পুরো ঘটনাটা ঘটবে। গল্পের পটভূমিটা হল বালুহাটি শ্মশানঘাট, মানে নদীর ধারে একেবারে একলা একটা জায়গা, একটা ভাঙাচোরার শিব মন্দির আর পাহারাদারের জন্য ছোট্ট একটা ঘর। ব্যাস, আর কিছু নেই। আমাদের কথক এখানেই রাতের পাহারাদার। তার কাজ একটাই, যখন কোনো মরা আসে তার নাম রেজিস্টারে লিখে রাখা। আর এই নিঃসঙ্গতা যে কতটা গভীর তা গল্পের কথকের নিজের কথাতেই স্পষ্ট হয়ে ওঠে, যখন সে বলে, শেষ কবে যে রাত্রিবেলা ঘুমিয়েছি আমার সেটুকুও মনে নেই। এই একটা কথাই বুঝিয়ে দেয় তার জীবনটা কতটা ক্লান্তিকর আর একাকিত্বে ভরা। এবার আসা যাক গল্পের সেই চরিত্রটার কথায়, যে শুধু অস্বস্তিকরই নয়, এই পুরো গল্পের মূল চালিকা শক্তিও বটে। ভোগা, এই শ্মশানের একমাত্র ডোম, যার কাজ হল মরা পোড়ানো। সম্প্রতি তার জীবনে একটা ঝড় বয়ে গেছে। তার প্রেমিকা ফুলকি তাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করে চলে গেছে। আর তারপর থেকেই ভোগা প্রায় সবসময় মদের নেশায় ডুবে থাকে। ভোগার চরিত্রটা অদ্ভুত, মানে তার দুটো দিক আছে যা একেবারে বিপরীত। দিনের বেলায় সে একজন প্রেমে ব্যর্থ মাতাল, ফুলকির জন্য কান্নাকাটি করে, মদ খায়, কিন্তু যখনই কোনো মরা আসে তখন এসে যেন অন্য মানুষ। লেখকের ভাষায় সে হয়ে ওঠে বাঘের মতো হিংস্র আর উত্তেজিত। মরা পোড়ানোটা তার কাছে একটা নেশার মতো একটা উন্মাদনা। আর ভোগার নিজের মুখ থেকেই তার ভেতরের সেই ভয়ঙ্কর অন্ধকারটা বেরিয়ে আসে, যখন সে কথককে বলে, কয়েকদিন মরা পোড়ানো না হলে মনে হয় নিজের হাতে কাউকে খুন করে তাকেই পুড়িয়ে দিই। এই কথাটা কিন্তু গল্পের জন্য একটা মারাত্মক পূর্বাভাস। এবার গল্পটা এমন একটা মোড় নেয় যেখান থেকে আর ফেরার কোনো উপায় থাকে না। এক রাতে একটা রহস্যময় মরা এসে পৌঁছায় আর পরিস্থিতি মুহূর্তের মধ্যে বদলে যায়। গভীর রাত, হঠাৎ একদল লোক এসে হাজির। কোনো হরিনাম ধ্বনি নেই, কিচ্ছু না, একদম চুপচাপ, কাঁধে একটা চাদরে মোড়া লাশ। আর তাদের নেতা, এলাকার কুখ্যাত গুন্ডা পাঁচু। তাদের এই আগমনটাই কেমন যেন একটা অশুভ ইঙ্গিত দেয়। পাঁচুর দাবিটা খুব স্পষ্ট, কোনো প্রশ্ন করা চলবে না, খাতায় নাম লেখা চলবে না, চুপচাপ লাশটা পুড়িয়ে দিতে হবে। কারণ হিসেবে সে জানায় লাশটা নাকি তাদের ক্লাবঘরের সামনে পাওয়া গেছে, আর সামনে ভোট, তাই সে কোনো রাজনৈতিক ঝামেলায় জড়াতে চায় না। কথক যখন একটু নিয়মকানুনের কথা বলার চেষ্টা করে, পাঁচও কোনো রাগধাক না করেই হুমকি দেয়, আজ তোকে আর তোর এই ডোমটাকে মেরে 3টে লাশ একসাথে জ্বালিয়ে দিয়ে ফিরব। এই হুমকির মুখে আর না বলার কোনো সুযোগই ছিল না। চিতা সাজানো হচ্ছে, আর ঠিক তখনই গল্পটা এমন এক মোড় নেয় যা কেউ কল্পনাও করতে পারেনি। সামনে আসে এক ভয়ঙ্কর স্বীকারোক্তি। হঠাৎ দমকা হাওয়ায় লাশের মুখ থেকে চাদরটা সরে যায়, আর যা দেখা যায় তা সত্যি শিউরে ওঠার মতো। এক যুবকের শরীর ন্যূনসংভাবে বারবার কোপানো হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এটা একটা খুন। আর ঠিক সেই মুহূর্তে ভগা, তার চোখে মুখে এক অদ্ভুত নৃশংস পরিতৃপ্তি। সে জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে বলে, আপনাকে বলেছিলাম না আজ আমি প্রতিশোধ নিয়ে রাগ মিটিয়েছি, এই হলো আমার প্রতিশোধ। লাশটার কারণ নয়, কার্তিক কুহর, মানে সেই লোকটা যে ভোগার প্রেমিকা ফুলকিকে বিয়ে করেছিল। ভাবা যায়, ভোগা ঠান্ডা মাথায় কার্তিককে খুন করেছে, আর ভাগ্যের কি পরিহাস, সেই লাশ পোড়ানোর দায়িত্ব তারই কাঁধে এসে পড়েছে। এখান থেকেই গল্পটার সাধারণ কোনো ক্রাইম থ্রিলার থাকে না। ভয়টার শুধু মানসিক থাকে না, একেবারে বাস্তব হয়ে ওঠে। হঠাৎ জ্বলন্ত চিতার উপর থেকে লাশটা ধীরে ধীরে উঠে বসে। ভগা একটা বাঁশ দিয়ে মারতে যায়, আর সেই মরাটা তার জ্বলন্ত হাত দিয়ে বাঁশটা ধরে ফেলে। তারপর একটা লম্বা জ্বলন্ত হাত বাড়িয়ে ভগার ঘাড় ধরে টেনে নেয় চিতার ভেতরে। দুজনেই একসাথে পুড়ে ছাই।
এই অসম্ভব ভয়ঙ্কর দৃশ্য দেখে কথক সেখানেই জ্ঞান হারায়। সব শেষে আসা যাক গল্পের সেই রহস্যময় পরিণতিতে, যেটা অনেক প্রশ্ন রেখে যায়, যার কোনো সহজ উত্তর নেই। পরদিন যখন কথকের জ্ঞান ফেরে তখন সকাল প্রায় 11টা। গতরাতের ভয়াবহ স্মৃতি ফিরে আসতেই সে ঠিক করে আর এক মুহূর্তও নয়, এখান থেকে পালাতে হবে। কিন্তু বাইরে বেরিয়ে যা দেখে তা আরও অবিশ্বাস্য। শ্মশানঘাট একদম ফাঁকা, কোনো কাঠের টুকরো নেই, ছাই নেই, একটা হাড়ের টুকরো পর্যন্ত নেই। পুরো জায়গাটা যেন কেউ অস্বাভাবিকভাবে পরিষ্কার করে ঝকঝকে করে রেখেছে। কাল রাতে যেন এখানে কিছুই ঘটেনি। এই অসম্ভব ঘটনাকে মন মানতে চায় না, তাই কথক দুটো যুক্তিসঙ্গত কারণ খোঁজার চেষ্টা করে। এক, হয়তো পাঁচুর দল ফিরে এসে সব প্রমাণ লোপাট করে দিয়েছে, অথবা দুই, তারা ফিরেছিল কিন্তু তারা তো জানত না যে একটা নয় দুটো লাশ পুড়েছে, তাই অজান্তেই সব পরিষ্কার করে গেছে। কিন্তু কথক একটা তৃতীয় সম্ভাবনার কথা বলে, যেটা এতটাই ভয়ঙ্কর যে সে সেটা লিখতেও সাহস পায়নি। কি ছিল সেই সম্ভাবনা? এমনটা কি হতে পারে যে সেই প্রতিশোধপরায়ণ আত্মাই নিজের সমস্ত চিহ্ন মুছে দিয়ে গেছে, যাতে তার এই চরম প্রতিশোধের কোনো প্রমাণই পৃথিবীতে না থাকে? এই প্রশ্নটাই কিন্তু গল্পটাকে সত্যিকারের ভয়ের করে তোলে।